ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা অবজেক্ট অর্থাৎ কর্ম নিয়ে আলোচনা করব। অবজেক্ট বিভিন্ন ভাগে বিভক্ত। সেগুলো হলো ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, কগনেট অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট এবং ফ্যাক্টিটিভ অবজেক্ট। অবজেক্টের কয়েকটি উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন হি গেভ মি এ বুক। এখানে মি এবং বুক দুটোই অবজেক্ট। এ বুক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। 2 নম্বরে রয়েছে হি টট হিমসেলফ। হিমসেলফ এটা রিফ্লেক্সিভ অবজেক্টের উদাহরণ। হি র্যান এ রেস। এ রেস এটা কগনেট অবজেক্টের উদাহরণ। এবং উই মেড হিম প্রেসিডেন্ট এটা ফ্যাক্টিটিভ অবজেক্টের এক্সাম্পল। চলো মূল আলোচনায় এসে জানি যে কোন অবজেক্ট কিভাবে গঠিত হয়। অবজেক্ট কর্ম, যে অবজেক্টগুলো আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে ডিরেক্ট, ইনডিরেক্ট, কগনেট, রিফ্লেক্সিভ এবং ফ্যাক্টিটিভ। প্রথমে আমরা জানি যে অবজেক্ট কাকে বলে। ক্রিয়া অর্থাৎ ভার্ব, ক্রিয়াকে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই অবজেক্ট বা কর্ম বলে। অর্থাৎ কোনো সেন্টেন্স, কোনো বাক্য, সেই বাক্যকে যদি হুম দিয়ে বা প্রয়োজনে হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়, যে উত্তরটা বেরিয়ে আসবে সেই উত্তরটাই হচ্ছে সেই বাক্যের অবজেক্ট। যেমন হুম কথার অর্থ হচ্ছে কাকে, আবার প্লুরালে অর্থাৎ বহুবচনের ক্ষেত্রে হুমের অর্থ হচ্ছে কাদেরকে। আর হোয়াট হচ্ছে কি, এবং প্লুরালের ক্ষেত্রে কি কি। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করি। আই সি দ্য বয়, আমি বালকটিকে দেখি। তুমি কাকে দেখো? উত্তর হচ্ছে বালকটিকে। হুম দিয়ে যদি প্রশ্ন করি, হুম ডু ইউ সি? উত্তর আসবে দ্য বয়, অ্যান্সার হচ্ছে দ্য বয়, অর্থাৎ দ্য বয় হচ্ছে অবজেক্ট। তো বুঝতে পারলে যে হুম দিয়ে বা হোয়াট দিয়ে যদি প্রশ্ন করা হয় কোনো বাক্যের, যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে অবজেক্ট। হি বট এ পেন, যদি প্রশ্ন করি সে একটি কলম কিনেছিল। হোয়াট ডিড হি বাই, সে কি কিনেছিল? অ্যান্সার আসবে একটি কলম কিনেছিল। এ পেন, এ পেনটা হচ্ছে এখানে অবজেক্ট। অবজেক্ট মূলত আসে ট্রান্সিটিভ ভার্বের পর, অর্থাৎ ট্রান্সিটিভ অর্থাৎ সকর্মক্রিয়া। ট্রান্সিটিভ ভার্ব নিজের অর্থকে সম্পূর্ণ করার জন্য তারপরে একটি নাউন বা প্রোনাউনকে গ্রহণ করে, সেটাই হচ্ছে অবজেক্ট। এর আগের আলোচনায় আমরা ট্রান্সিটিভ ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই জানো। আরেকবার বলে দিচ্ছি, ট্রান্সিটিভ ভার্ব নিজের অর্থ সম্পূর্ণ করার জন্য ভার্বের পর একটি নাউন বা প্রোনাউনকে গ্রহণ করে, তাকেই অবজেক্ট বলে। আর এখানে আরও কিছু উদাহরণ পেয়ে গেলাম, যে হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় কোনো বাক্যের পরিপ্রেক্ষিতে, সেইগুলোই হচ্ছে অবজেক্ট। এখানে আই সি দ্য বয় অবজেক্ট। হি বট এ পেন, এ পেনটা হচ্ছে এখানে অবজেক্ট, কারণ এগুলো হুম এবং হোয়াট দিয়ে প্রশ্ন করার পর এগুলোকেই পাওয়া গেছে। ট্রান্সিটিভ ভার্ব তার অর্থ সম্পূর্ণ করার জন্য একটি বা দুটি অবজেক্ট গ্রহণ করে। আমরা এতক্ষণ যে উদাহরণগুলো পেলাম এগুলো একটি করে অবজেক্টের উদাহরণ পেলাম, কিন্তু অবজেক্ট সবসময় ট্রান্সিটিভ ভার্বের পরেই হয়, অন্য কোনো ক্ষেত্রে অবজেক্টের প্রশ্ন আসে না বা অবজেক্ট পাওয়া যায় না। অর্থাৎ এখানে যেমন বট এটা ট্রান্সিটিভ ভার্ব অর্থাৎ সকর্মক্রিয়া, এবং সি এটাও হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। তো কিছু কিছু ক্ষেত্রে দুটো করে অবজেক্টও গ্রহণ করে। তো দেখে নিই সেগুলো কোন ক্ষেত্রে। 2 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে কিছু ট্রান্সিটিভ ভার্ব, যেমন গিভ, এগুলো মনে রাখবে। গিভ, আস্ক, রাইট, অফার, প্রমিস, টেল এবং এরকম আরও কিছু ট্রান্সিটিভ ভার্ব আছে, যার পর দুটি করে অবজেক্ট বসাতে হয় প্রয়োজনে, দুটি অবজেক্ট গ্রহণ করে। যেমন এবার উদাহরণগুলো দেখো, দেখো কিভাবে দুটো করে অবজেক্ট বসানো হচ্ছে। হি রোট মি এ লেটার, সে আমাকে একটি চিঠি লিখেছিল। মিটাও অবজেক্ট, লেটারটাও অবজেক্ট। এখানে রোটটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। আই আস্কড হিম এ কোশ্চেন, আমি তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। এখানে হিমটাও হচ্ছে একটি অবজেক্ট এবং এ কোশ্চেনটিও হচ্ছে একটি অবজেক্ট।
আমরা পেলাম যে ট্রানজিটিভ ভার্বের পর কিছু কিছু ট্রানজিটিভ ভার্বের পর দুটো করে অবজেক্ট পাওয়া যায়। এবার এই দুটো অবজেক্টই দুটো ভিন্ন ধরনের। এবার আমরা 3 নম্বর পয়েন্টে সেটা জানব। অবজেক্ট দু প্রকার। ট্রানজিটিভ ভার্বের পর যে অবজেক্টগুলো বসছে এখানে, এই অবজেক্টগুলোর কথাই বলা হচ্ছে। ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ মুখ্য কর্ম বস্তুকে নির্দেশ করে। বস্তু বা প্রাণহীন জিনিসকে বা ভাবনাকে নির্দেশ করে। সবসময় যে বস্তুই হতে হবে এমন নয়, সেটা বস্তুবাচক নাও হতে পারে, কোনো ভাবনাও হতে পারে, কিন্তু সেটা প্রাণহীন হবে। যেমন হি রোট এ লেটার। লেটারটা প্রাণহীন জিনিস। এটা হচ্ছে যদিও একটি বস্তু, এটি হচ্ছে মুখ্য বা ডিরেক্ট অবজেক্ট। মনে রাখবে, ডিরেক্ট অবজেক্ট হচ্ছে প্রাণহীন বস্তু, প্রাণহীন এবং বস্তু। আই রিসিভড দ্য ইনফরমেশন। এখানটা দেখো, এটা ইনফরমেশন কোনো বস্তু নয়, তো প্রাণহীন। ইনফরমেশন হচ্ছে এখানটায় ডিরেক্ট অবজেক্ট। যদি কোনো প্রাণী বা ব্যক্তিকে নির্দেশ করে তবে সেটা হয়ে যাবে ইনডিরেক্ট অবজেক্ট। যেমন ইনডিরেক্ট অবজেক্ট গৌণ কর্ম ব্যক্তি বা প্রাণীকে বোঝায়। এক্সাম্পল, আই স হিম। এখানে দেখো এই লেটার ছিল, কোনো বস্তু ছিল, এটা হচ্ছে ডিরেক্ট। এখানে হচ্ছে হিম একজন ব্যক্তিকে বলছে, আমি তাকে দেখেছিলাম, এটা হয়ে গেল ইনডিরেক্ট অবজেক্ট। হি টোল্ড আস, সে আমাদেরকে বলেছিল। আস আমাদেরকে, ব্যক্তি নির্দেশ করছে, ইনডিরেক্ট অবজেক্ট। আই হেল্প দ্য ম্যান, আমি মানুষটিকে সাহায্য করেছিলাম, ব্যক্তি নির্দেশ করছে, অর্থাৎ এটা ইনডিরেক্ট অবজেক্ট। তোমরা বুঝতে পারলে ডিরেক্ট অবজেক্ট হচ্ছে মূলত প্রাণহীন কোনো বস্তু বা ভাবনাকে বোঝায়, অর্থাৎ এখানে লেটার আছে, এখানে ইনফরমেশন আছে এমন। আর ব্যক্তি বা প্রাণী যদি নির্দেশ করে তবে সেটা ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট এবং ইনডিরেক্ট, প্রাণহীন বস্তু ভাবনা, এখানে ব্যক্তি বা প্রাণী। এবার দেখো 4 নম্বর এক্সাম্পল, আই টোল্ড হিম এ টেল। আমি তাকে একটি গল্প বলেছিলাম। এখানটা দেখো আবার দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে ব্যক্তি, একটা হচ্ছে প্রাণহীন ভাবনা। তো এখানে প্রাণহীন যেটা সেটা ডিরেক্ট এবং ব্যক্তি যেটা রয়েছে সেটা ইনডিরেক্ট। হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। এখানে মি এটা ব্যক্তিকে বোঝাচ্ছে, এটা হয়ে যাবে ইনডিরেক্ট, মনে রাখবে এগুলো। এবং এ পেন এটা বস্তু, এটা হয়ে যাবে ডিরেক্ট। যদি আমরা কোনো কারণবশত এই ডিরেক্টটাকে আগে বসাতে চাই তবে আমাদের এই মি এর পূর্বে অর্থাৎ ইনডিরেক্টের পূর্বে একটা টু বসাতে হয়। যেমন এখানে ছোট্ট একটু লেখা রয়েছে, এ পেন টু মি। যদি বলি সে আমাকে একটি কলম দিয়েছিল, হি গেভ মি এ পেন, আর যদি পেনটাকে আগে বসাতে চাই কি বলবো, হি গেভ এ পেন টু মি। এই যে এ পেন টু মি, হি গেভ এ পেন টু মি, অর্থাৎ মিটাকে যদি পরে বসাই, ইনডিরেক্টকে যদি পরে বসাই তবে একটা টু বসাতে হবে বা ব্যবহার করতে হবে। তো আমরা অবজেক্ট পেলাম। ট্রানজিটিভ ভার্বের পর সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য ট্রানজিটিভ ভার্ব যে নাউন বা প্রোনাউনকে গ্রহণ করে তাকেই বলে অবজেক্ট। বা হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কোনো বাক্যকে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই অবজেক্ট বলে। তো অবজেক্ট আমাদের বের করতে কোনো অসুবিধা হবে না। এরপর আসছে অবজেক্ট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, কোনো বস্তু বা প্রাণহীন ভাবনাকে বোঝায়। আর ইনডিরেক্ট অবজেক্ট কোনো প্রাণী বা ব্যক্তিকে বোঝায়। এবার 4 নম্বরে আসছি কগনেট অবজেক্টে। 4 নম্বরে আছে কগনেট অবজেক্ট অর্থাৎ সমধাতুজ কর্ম। আরও বুঝিয়ে বলি যে কগনেট অবজেক্টগুলো মূলত ইনট্রানজিটিভ ভার্ব থেকে তৈরি হয়। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন কিছু ভার্ব যেটা তার অর্থ সম্পূর্ণ করার জন্য কোনো অবজেক্ট গ্রহণ করে না। যেমন আই রান, আই স্লিপ, দ্য বেবি স্মাইলস। স্লিপ, রান, স্মাইল এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এরপর কোনো অবজেক্ট বসানো যায় না। কিন্তু অনেক সময় ভার্ব যে রূপে রয়েছে সেই একই রূপের নাউন ফর্ম অবজেক্ট রূপে ব্যবহার করা হয়, তাকেই বলে কগনেট অবজেক্ট। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করব। আর যখন কগনেট অবজেক্ট রূপে সেটাকে ব্যবহার করা হবে তখন কিন্তু সেই ভার্বটা আর ইনট্রানজিটিভ থাকবে না, তখন সেটা ট্রানজিটিভ হয়ে যাবে, অর্থাৎ সকর্মক হয়ে যাবে। এর অনুরূপ বা একই অর্থের অবজেক্ট গ্রহণ করে, অর্থাৎ ভার্ব যা অবজেক্টও তাই, ভার্ব যা অবজেক্টও তাই, মনে রাখবে এটা। এবং ট্রানজিটিভ রূপে ব্যবহার হয় এবং তখন ভার্বটি ট্রানজিটিভ হয়ে যায়। ট্রানজিটিভ মানে ইতিমধ্যেই তোমরা জানো, যার পর অবজেক্ট বসাতে হয়। যেমন হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। খেয়াল করে দেখো এখানটায় স্লেপ্ট এটা হচ্ছে স্লিপ ভার্বের পাস্ট ফর্ম,
স্লিপ হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। আমি জানি হি স্লিপস বসালে এরপর আর কোনো অবজেক্ট বসানোর প্রয়োজন পড়ে না এবং বসানোও যায় না। কিন্তু যদি এমন দিই যে সে একটা দারুণ ঘুমিয়েছিল, এই যে এ সাউন্ড স্লিপ, গভীর ঘুম, দারুণ ঘুম, হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, এই যে এ সাউন্ড স্লিপ, এই স্লিপ আর এখানের যে ভার্ব এটা দুটো একই, এখানে নাউন রূপে ব্যবহার হয়েছে, এখানে ভার্ব রূপে ব্যবহার হয়েছে। এইরকমভাবে কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব যখন আবার অবজেক্টেও ব্যবহার হবে, মানে ভার্ব আর অবজেক্ট একই, তখন সেগুলোকে বলে কগনেট অবজেক্ট। এবং এখন এই স্লেপ্ট ভার্বটি কিন্তু এটা ট্রানজিটিভ হয়ে গেছে, অর্থাৎ এটাকে এখন প্যাসিভ ভয়েসে আনা যাবে। এমনি স্লিপ হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, তার প্যাসিভ করা যায় না, প্যাসিভ ভয়েসে আনা যায় না, কিন্তু কগনেট অবজেক্ট ব্যবহার করে যখন বাক্য লেখা হয় তখন তার আবার প্যাসিভ ভয়েস করা যায়। যেমন ক্ষুদিরাম ডাইড এ হিরোজ ডেথ, ক্ষুদিরাম এক বীরের মৃত্যু গ্রহণ করেছিলেন। এখানে ডাইড এবং ডেথ, ডাইডের নাউন ফর্ম হচ্ছে ডেথ, তো দুটো একই, অতএব এখানে এ হিরোজ ডেথ যেটা, এটা হচ্ছে কগনেট অবজেক্ট। হি ফট এ গুড ফাইট, সে ভালো লড়াই লড়েছিল। এখানে ফাইট আছে, ফাইট আর ফটের প্রেজেন্ট টেন্স হচ্ছে ফাইট, এখানে নাউন রূপে, এখানে ভার্ব রূপে একই। আই ড্রিমড এ স্ট্রেঞ্জ ড্রিম, আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। ড্রিমড আর ড্রিম একটা ভার্ব একটা নাউন, একই জিনিস, অতএব ড্রিমড এ দুটো যখনই এক হবে বুঝতে পারবে এই অবজেক্টটাকে বলবে কগনেট অবজেক্ট। শি লাফড এ হার্টি লাফ, সে হৃদয় ভরা হাসি হেসেছিল। এখানে লাফ আছে, এখানে লাফট আছে, খেয়াল করে দেখো, এগুলো হাইলাইট করা রয়েছে কগনেট অবজেক্টগুলো। আই সিং এ সং এবং সিং যদিও দুটোর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, কিন্তু এটাও কগনেট অবজেক্টের মধ্যেই চলে আসে। শি র্যান এ রেস, সে একটি দৌড় দৌড়েছিল। রেস এবং রান একটা নাউন ফর্ম একটা ভার্ব ফর্ম, র্যানটা হচ্ছে ভার্ব ফর্ম, এখানে যেমন ছিল সিংটা ভার্ব ফর্ম, সংটা হচ্ছে নাউন ফর্ম। নাউন ফর্ম তোমরা নিশ্চয়ই জানো, নামবাচক শব্দকে নাউন বলে। দ্য বেবি ক্রাইড এ বিটার ক্রাই, শিশুটি ভীষণভাবে কেঁদেছিল। বিটার ক্রাই ভীষণ কান্না, অতিরিক্ত কান্না, ক্রাইড, এখানে ক্রাই এবং ক্রাইড একই, অতএব আমরা দেখলাম কগনেট অবজেক্ট হচ্ছে এমন কিছু অবজেক্ট যেগুলো মূলত ইন্ট্রানজিটিভ ভার্ব থেকে তৈরি হয় এবং ভার্ব এবং অবজেক্ট একই রূপের বা একই শব্দের থেকে উৎপত্তি হয়, সেগুলোই হচ্ছে কগনেট অবজেক্ট। আমরা এখানে অনেকগুলো এক্সাম্পল পেয়ে গেলাম। এবার আসছি রিফ্লেক্সিভ অবজেক্টে। রিফ্লেক্সিভ প্রোনাউন তোমরা জানো, রিফ্লেক্সিভ প্রোনাউন যখন অবজেক্ট রূপে ব্যবহার হয় তাকেই বলে রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ রিফ্লেক্সিভ কথার অর্থ হচ্ছে এর সাথে আরেকটা জুড়ে রয়েছে, সেটা হচ্ছে এমপ্যাথিক। আমরা যখন প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলাম সেই চ্যাপ্টারে তোমরা এটা পেয়ে যাবে, রিফ্লেক্সিভ এবং এমপ্যাথিক। সেলফ যুক্ত শব্দ, সেলফ এবং প্লুরাল হলে সেলফস, মনে রাখবে, সেলফ SELF, যেমন মাই সেলফ, হিমসেলফ এরকম। আর যদি অনেকে হয় যেমন দেম সেলফস, আওয়ার সেলফস, তখন SELVES হবে। এই যুক্ত যে সর্বনামগুলো বা প্রোনাউনগুলো রয়েছে সেগুলো যদি অবজেক্ট রূপে বসে তখন তাকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলে। ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট রূপে বসে তখন তাদের রিফ্লেক্সিভ অবজেক্ট বলে। তো সমস্ত অবজেক্টই ট্রানজিটিভ ভার্বের পরেই বসবে, এটা কিন্তু সবসময় মনে রাখবে, ট্রানজিটিভ ভার্বের পরেই বসবে এবং তাদেরকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলে। যেমন দ্য ম্যান কিল্ড হিমসেলফ, মানুষটি নিজেকে হত্যা করেছিল। এখানে হিমসেলফ যেটা সেটা কিন্তু অবজেক্ট রূপে ব্যবহার হয়েছে এবং এটা রিফ্লেক্সিভ। কেন রিফ্লেক্সিভ সেটা তোমরা রিফ্লেক্সিভ প্রোনাউনেই পেয়ে যাবে। আই হেল্পড মাইসেলফ, আমি নিজেকে সাহায্য করেছিলাম। যখন সাবজেক্ট কোনো কাজ নিজের উপর করে তখন তাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এখানে সব ক্ষেত্রেই দেখো তাই করেছে। দ্য ম্যান কিল্ড হিমসেলফ, এই মানুষটি যা করেছে সেটা নিজের উপরেই করেছে, নিজেকে হত্যা করেছে। আমি নিজেকেই সাহায্য করেছিলাম। দে টট দেমসেলভস, তারা নিজেদেরকে শিখিয়েছিল। এখানে দেমসেলভস এটা সেলফ যুক্ত শব্দ এবং এটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট, কারণ এটা অবজেক্টের জায়গাতে বসেছে। শি মেড হারসেলফ হ্যাপি, সে নিজেকে সুখী করেছিল। এখানে হারসেলফ ভার্বের ট্রানজিটিভ ভার্বের পর বসেছে, অতএব এটা হচ্ছে সেলফযুক্ত অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট। ইউ স্পয়েলড ইয়োরসেলফ, তুমি নিজেকে নষ্ট করেছো। ইয়োরসেলফ ভার্বের পর বসছে, ট্রানজিটিভ ভার্বের পর, অতএব
এছাড়াও আমরা জানি হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে, হুম দিয়ে প্রশ্ন করলে এই ইয়োর সেলফই আসবে। তো সেক্ষেত্রে তুমি কাকে নষ্ট করেছো, কাকে অর্থে হুম আসবে, নিজেকে, তুমি নিজেকে। তো ইয়োর সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। দে হেল্পড দেমসেলভস, তারা নিজেদেরকে সাহায্য করেছিল, অতএব দেমসেলভস হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট অর্থাৎ সেলফযুক্ত শব্দ যখন ট্রান্সিটিভ ভার্বের পর বসবে তখনই তাকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলবে। আর রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে আমি আর একটু বলে দিই। যখন এখানে যে মূল সাবজেক্টটা রয়েছে আছে, সাবজেক্টটি যখন যা কাজ করবে সেটা নিজের উপরেই করবে। খেয়াল করে দেখো, ইউ স্পয়েল ইয়োর সেলফ, তুমি নষ্ট করেছিলে তোমাকে, তারা সাহায্য করেছিল তাদেরকেই। হ্যাঁ, সেই অর্থটাই এখানে প্রকাশ পাচ্ছে। আবার বলে দিই, এই যে সেলফযুক্ত শব্দ, এগুলো যেহেতু ট্রানজিটিভ ভার্বের পর বসেছে, অতএব এগুলোকে প্যাসিভ ভয়েসে নেওয়া যাবে। যেমন দ্য ম্যান কিল্ড হিমসেলফ, এটাকে প্যাসিভ করলে হয়ে যাবে দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, আই হেল্পড মাইসেলফ, আই ওয়াজ হেল্পড বাই মাইসেলফ, এইভাবে। তো যখন ভয়েস চেঞ্জ শেখাবো তখন এই পার্টটাও আসবে। আমরা এরপরে ফ্যাক্টিটিভ অবজেক্ট কি সেটা সম্পর্কে একটু জেনে নিই। 6 নম্বর পয়েন্টে আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট নিয়ে আলোচনা করব। ডেফিনেশনটা আগে পড়ে নিচ্ছি। ট্রানজিটিভ ভার্বের যে অবজেক্টটির মধ্যে মনে রাখবে দ্বিতীয়টি, সবসময় দ্বিতীয়টিই হয়, যে অবজেক্টটি কমপ্লিমেন্টের মতো ব্যবহার হয় তাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। এবার তোমাদের প্রশ্ন আসবে যে কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে প্রশংসা। আর এখানটায় প্রশংসা কথার অর্থ হচ্ছে সাবজেক্ট সম্পর্কে বা দ্বিতীয় কোনো নাউন সম্পর্কে যদি আরও কিছু বলে দেয়, দ্বিতীয় কোনো প্রোনাউন সম্পর্কে আরও কিছু বলে দেয়, তাকে কমপ্লিমেন্ট বলে। তো এখানে কমপ্লিমেন্ট রূপে বাক্যে ব্যবহার হয় এবং একে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। যদিও ফ্যাক্টিটিভ অবজেক্ট নামটি অবজেক্ট, কিন্তু এটা কখনোই অবজেক্টের মূল রূপ ধারণ করে না, এটা সবসময় কমপ্লিমেন্ট রূপেই থাকে এবং এটাকে সাবজেক্ট করে প্যাসিভ ভয়েসে ব্যবহার করাও যায় না। তো আমি একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝিয়ে দিই। দে মেড হিম কিং, তারা তাকে রাজা করেছিল। এই ট্রানজিটিভ ভার্বটি হিম এবং কিং দুটো অবজেক্ট গ্রহণ করেছে, কিন্তু খেয়াল করে দেখো তারা তাকে রাজা করেছিল। রাজাটা কে হয়েছিল? এই হিম। এই হিমের অর্থটা সম্পূর্ণ করার জন্য এই কিংটাকে বসানো হয়েছে। কিংটা কে বলছে এখানে ফ্যাক্টিটিভ অবজেক্ট, বাস্তবে এটা একটি কমপ্লিমেন্ট। তো ফ্যাক্টিটিভ অবজেক্ট যদি তোমাদের কোনো সময় প্রশ্ন হয় তখন হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট হচ্ছে এই কিং। ট্রানজিটিভ অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব যে দ্বিতীয় অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে গ্রহণ করে তাকেই বলে ফ্যাক্টিটিভ অবজেক্ট। দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তারা তাকে প্রেসিডেন্ট, সভাপতি রূপে নির্বাচিত করেছিল। এই যে প্রেসিডেন্টটা কে ছিল? হিম। উই কনসিডার হিম অনেস্ট, আমরা তাকে সৎ বলে বিবেচনা করি। এই যে হিমকেই সৎ বলে বিবেচনা করি। দ্য জুরি ফাউন্ড হিম গিলটি, জুরি বিচারক মণ্ডলী তাকে অপরাধী পেয়েছিল। গিলটি অপরাধী, অপরাধীটাকে এই অবজেক্ট। অর্থাৎ কোনো অবজেক্ট সম্পর্কে আরও একটু ইনফরমেশন দিচ্ছে, তার সম্পর্কে কিছু বলে দিচ্ছে, তো সেই জন্য এটাকে কমপ্লিমেন্ট বলছে। দে চোজ হিম দেয়ার লিডার, দেয়ার লিডার কে? হিম, এই অবজেক্টকে বলছে। প্যারেন্টস নেমড হিম তপন, পিতামাতা তাকে তপন নাম দিয়েছে। তপন কে? সেটা হিম, একেই কোয়ালিফাই করা হচ্ছে। এখানে আবার বলে দিয়েছি ফ্যাক্টিটিভ অবজেক্ট মূলত কমপ্লিমেন্ট, অর্থাৎ এটাকে সাবজেক্ট বানিয়ে কোনো প্যাসিভ সেন্টেন্স তৈরি করা যায় না। যেমন দে মেড হিম কিং, কিং ওয়াজ মেড হিম, বা কিং ওয়াজ মেড হিম বাই দেম, এরকম কিছু করা যাবে না। যদি করতে হয় তবে হিমটাকেই সামনে এনে করতে হবে। হি ওয়াজ মেড কিং বাই দেম, এইভাবে। তো তোমরা মনে রাখবে ফ্যাক্টিটিভ অবজেক্ট নামটি শুধু অবজেক্ট, কিন্তু এটা বাস্তবে কমপ্লিমেন্ট। তোমরা যখন কমপ্লিমেন্ট পড়বে তখন কমপ্লিমেন্টের মধ্যেও এটাকে পেয়ে যাবে। তো অবজেক্টের যে আলোচনাটা ছিল সেটা আজকে এখানেই শেষ হলো। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো তোমরা নিচে পেয়ে যাবে ডেসক্রিপশনে। তো সবাই ভালো থেকো, পরবর্তী আলোচনায় আবার যোগাযোগ হবে। বাই।